নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ দফা নির্বাচন শেষ, সপ্তম দফা নির্বাচন 1 জুন এবং সেই নির্বাচনে কলকাতার মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছেন তাদের প্রিয় প্রার্থী, প্রিয় দলকে ভোটটা দিতে। উত্তর কলকাতায় কি হবে তাই নিয়ে আজকে এলাম। উত্তর কলকাতা জানেন আসনটি খুব জমজমাট জায়গায় পৌঁছে গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় 80 পর বৃদ্ধ, অনেকটা অথর্ব, অনেকটা অক্ষম, কথাবার্তা বলতে গেলে হোঁচট খান এবং তিনি কি করতে চান, সংসদে গিয়ে কী করতে পারেন, উত্তর কলকাতার মানুষের জন্য কি করবেন, কোনো দিশা নেই। প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার নমিনেটেড একজন প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তৃণমূল দলটা ছেড়ে দিয়ে, তার বিধায়ক পদ ছেড়ে দিয়ে চলে আসা বিজেপির যিনি প্রার্থী তাপস রায়। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করেছেন, পরবর্তীকালে একাধিকবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, বরানগরের 3 বারের বিধায়ক, কিছুদিন সময় এমওএস ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব আস্থাভাজন ছিলেন না, তার কারণ তিনি উত্তরের মানুষ। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি ভোটটাকে বিবেচনা করার কথা ভাবছি। উত্তরে অবশ্য বামফ্রন্ট সমর্থিত আরেকজন 80 পর বৃদ্ধ দাঁড়িয়েছেন, তিনি হচ্ছেন প্রদীপ ভট্টাচার্য। দেখুন, 2 80 পর বৃদ্ধ, একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, একদিকে প্রদীপ ভট্টাচার্য। এখন তার মধ্যখানে দাঁড়িয়ে পড়েছেন তাপস রায়, খেলাটা জমিয়ে দিয়েছেন। এখন কি হতে পারে উত্তরের উত্তর? আমার ধারণা উত্তর হওয়া উচিত তাপস রায়। আমি কেন এ কথাটা বলছি? বিজেপিকে সমর্থন করছি বলে বলছি না, কেন বলছি আমি আপনাদের যুক্তি দিয়ে বলছি। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষের ভোট দুটো। একটা হচ্ছে উত্তর কলকাতায় বেশ কিছু মাইনরিটি ভোটার আছেন এবং এই মাইনরিটি ভোটাররা এন ব্লক নর্মাল কেসে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন। অবশ্য কংগ্রেসেরও বেশ কিছু ভোট ব্যাংক ভোটার সেখানে ভোট দেবেন। মাইনরিটি ভোটাররা কংগ্রেসকেও অনেকটা ভোট দেবেন। এটা হলো 1 নম্বর। মাইনরিটি ভোটার যে 28 থেকে 30% আছে, তাদের ম্যাক্সিমাম ভোটটা তৃণমূল কংগ্রেস পকেটে পড়বে, এটা খুব স্বাভাবিক লজিক। দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভোট আছে, যে পাড়ায় পাড়ায় সমস্ত কাউন্সিলর আছেন, 100 দিনের কাজ আছে, 200 দিনের কাজ আছে, প্রমোটার আছে, তোলাবাজ আছে, এরা তৃণমূল কংগ্রেসের ভোটটা করাবে। আর 3 নম্বর, তৃণমূল কংগ্রেসের একটা ট্র্যাডিশনাল ভোটার আছে, যারা দীর্ঘদিন সিপিএমের বিরুদ্ধে লড়াই করা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ইমেজের জন্য এখনও মমতার প্রতি একটা আসক্তি আছে। যতই তিনি চোর হন না কেন, যতই তিনি চোরেদের দলের নেত্রী হন না কেন, তাদের একটা সিম্প্যাথি আছে, সেটা একটা ছোট পকেটের ভোটার আছে। এবার আসুন, মানে এই 3টে এক্স ফ্যাক্টর, এক হচ্ছে মাইনরিটি ভোটার, 2 হচ্ছে সাংগঠনিক ভোটার, 3 নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ট্র্যাডিশনাল ভোটার। আর উল্টো দিকে তাপস রায়ের কী কী ভোট আছে? তাপস রায়ের মানে বেশ কিছু একটা বিজেপির ভোট ব্যাঙ্কটা বেড়েছে উত্তর কলকাতায়, ফলে স্বাভাবিকভাবে সেই ভোট ব্যাঙ্কটা আছে এক। দ্বিতীয়ত হচ্ছে অবাংলাভাষী হিন্দিভাষী মানুষরা অধিকাংশই কিন্তু বিজেপিকে ভোট দেবে। তৃতীয়ত হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি ভোট। অর্থাৎ অ্যান্টি ইনকামবেন্সি ভোট বলতে যেটা বোঝাতে চাইছি আপনাদের, যে সরকারটা তো বেসিক্যালি চোরেদের সরকার, তৃণমূল দলটা চোরেদের দল, এটা কিন্তু অ্যাকসেপ্টেড। আর কলকাতার মধ্যবিত্ত মানসিকতায় সেটা তৃণমূল কংগ্রেসটা যে চোরেদের দল, ইট হ্যাজ বিন এস্টাবলিশড। ফলে স্বাভাবিকভাবে সেই অনেকটা অ্যান্টি ইনকামবেন্সি ভোট কিন্তু যাবে তাপস রায়ের দিকে। আর চতুর্থ যে ফ্যাক্টরটা, প্রার্থী চয়েস। সুদীপ বন্দ্যোপাধ্যায় যে কতটা অথর্ব অক্ষম একজন প্রার্থী, এটা ইট হ্যাজ বিন এস্টাবলিশড, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে পর্যন্ত বিরোধিতা করেছিলেন, কুণাল ঘোষরা বিরোধিতা করেছেন, সেসব ইতিহাস তো, তাকে ইডির অ্যারেস্ট করা উচিত কুণাল ঘোষ বলেছেন, তিনি হচ্ছেন কোনো একটা চিটফান্ডের এজেন্ট, এসব অনেক কথা আমরা শুনেছি। ফলে এই 4টে ফ্যাক্টর এবং পঞ্চম যে ফ্যাক্টরটা, সেটা আমার মনে হয় উত্তর কলকাতার ক্ষেত্রে সব থেকে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে যে উত্তর কলকাতাকে মমতা বন্দ্যোপাধ্যায় সৎ মায়ের অসৎ সন্তান হিসেবে ভাবেন। কেন আমি কথাটা বলছি? দক্ষিণ কলকাতার সব মন্ত্রী, মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্যাবিনেট সাজান দক্ষিণ কলকাতা থেকে। কলকাতার মেয়র দেখুন ববি হাকিম, এখান থেকে শুরু করি, কলকাতার মেয়র ববি হাকিম। আচ্ছা, তাঁকে আবার পুরো নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী, দুটো একসঙ্গে দায়িত্ব দিয়ে রেখেছেন। অথচ অতীন ঘোষ রয়েছেন উত্তর কলকাতা, তাকে মেয়র করবেন না কেন? তিনি উত্তর কলকাতার মানুষ বলে। ভালো করে খেয়াল করে দেখুন, উত্তর কলকাতার মানুষ অতীন ঘোষ বলে তার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে মেয়র করবেন না, মেয়র করে রাখবেন ববি হাকিমকে, তার সঙ্গে একটা মন্ত্রিত্ব দিয়ে রাখবেন। আমি বলছি, দেখুন, চিন্তা করুন, সাধন পাণ্ডে মারা গিয়েছেন, উত্তর থেকে মন্ত্রী ছিলেন, মারা যাওয়ার পর তার আসনটায় নির্বাচন হয়নি। সেই সাধন পাণ্ডের পরিবর্তে উত্তর কলকাতা থেকে একজন মন্ত্রী করা যেত, করেননি। একমাত্র ডক্টর শশী পাজাকে করে রেখে দিয়েছেন। উত্তরে একমাত্র মন্ত্রী ডক্টর শশী পাজা। এবার দক্ষিণের মন্ত্রিসভার তালিকাটা আপনি দেখুন, অরূপ বিশ্বাস মন্ত্রী,
ববি হাকিম মন্ত্রী, জাভেদ খান মন্ত্রী, সেখান থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি খর্দা থেকে দাঁড় করিয়েছেন ঠিকই, কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ তাঁকে মন্ত্রী করে রেখেছেন, নিজে মন্ত্রী সভায় রয়েছেন, এবং একাধিক মন্ত্রী, আমি বলছি শুধু এটা নয়, মানে আমি বলছি ধরুন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব করে রেখেছিলেন, এখন যদিও তিনি জেলে আছেন, শোভন চট্টোপাধ্যায় তাকেও মন্ত্রী করে রেখেছেন। ফলে এন্টায়ার দক্ষিণ কলকাতাটা হচ্ছে তার স্বর্গরাজ্য। এখানটা থেকেই তিনি মানুষকে মানুষ মনে করেন, উত্তর কলকাতার মানুষকে মানুষ মনে করেন না। দক্ষিণ কলকাতায় কলকাতা কর্পোরেশনের যে ইনভেস্টমেন্ট কলকাতা কর্পোরেশন করেছেন, উত্তর কলকাতার অবস্থাটা ভাবুন তো, কনজেস্টেড, ন্যারো এরিয়া, কিন্তু সেখানে তো ডেভেলপমেন্টটা অনেক বেটার হওয়া দরকার ছিল, কেন বহু পুরনো দিনের মানুষ বসবাস করে। উত্তর কলকাতার মানুষ বলেই উনি মনে করেন না। এন্টায়ার সমস্ত ফুটপাথগুলো দখল হয়ে পড়ে রয়েছে, খানাখন্দ বিভিন্ন জায়গায় রয়েছে। আপনার উত্তর কলকাতায় যে খালটা রয়েছে, বাগবাজার খাল, যেটা সেই খালটাকে যেভাবে সংস্কার করা দরকার ছিল সেটা করেনি। বাজারগুলোকে ডেভেলপমেন্ট করার কথা ছিল সেভাবে করেনি। কর্মসংস্থানের কথা ছেড়ে দিন, সারা পশ্চিমবঙ্গে তো কর্মসংস্থান ধূলিসাৎ হয়েছে, ফলে ধূলিসাৎ হয়ে গেছে। ফলে এইরকম একটা পরিস্থিতি, 5টা ফ্যাক্টর কিন্তু তাপস রায়ের পক্ষে, আর 3টে ফ্যাক্টর কিন্তু তৃণমূলের পক্ষে। এই অবস্থায় যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট পান, বুঝতে হবে অলৌকিক ভোট, কিংবা কলকাতার মানুষ নিজেকেই ভালোবাসেন না। আমি বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের 3টে ফ্যাক্টর, একটা মাইনরিটি ভোট, একটা সাংগঠনিক ভোট, একটা তৃণমূলের নিজস্ব ভোট ব্যাংক, এর বাইরে কিন্তু চতুর্থ কোনো ইস্যুই নেই। অথচ তাপস রায়ের পক্ষে 5টা রয়েছে, পারলে প্র্যাকটিক্যালি 6টাও বলা যেতে পারে। 5টা কোন কোনটায় আরেকবার একটু মানে রিনিউ করে নিই আপনাদের কাছে। 1 নম্বর হচ্ছে বিজেপির নিজস্ব ভোট ব্যাংক, দ্বিতীয়ত হচ্ছে অবাংলাভাষী মানুষের বেশিরভাগ ভোটটাই বিজেপি পাবে ওখান থেকে। তৃতীয় ফ্যাক্টর যেটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি ভোট, যে তৃণমূল কংগ্রেস দলটা চোরেদের দল, ফলে স্বাভাবিকভাবে লোকে পছন্দ করে না। চতুর্থ হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় 80 বছরের বৃদ্ধ, তিনি আর উত্তর কলকাতার মানুষকে কিছু ভোট নতুন করে দিতে পারবেন না। তাপস রায় বয়সে তরুণ এবং তার সম্বন্ধে কোনো অসততার অভিযোগ নেই, ফলে তিনি সেই চতুর্থ ফ্যাক্টরটাও ইম্পর্টেন্ট। পঞ্চম হচ্ছে যে কলকাতার মাটিতে দাঁড়িয়ে উত্তর কলকাতাকে বঞ্চিত করা। এবার উত্তর কলকাতার মানুষ কিন্তু সেই ফ্যাক্টরটাকেও অ্যাডেড ফ্যাক্টর হিসেবে ট্রিট করছে। আমি জানি না শেষ পর্যন্ত উত্তরের উত্তর কী হবে, কিন্তু উত্তরের উত্তর হওয়া উচিত তাপস রায়। সেই নিয়ে আজকে এলাম, এবং উত্তর কলকাতায় শুভেন্দু অধিকারী গতকাল এলেন, তিনি বেলেঘাটা অঞ্চলে একটা অসামান্য বক্তৃতা করলেন, সেটা আমরা অন্য সময় শোনাবো। কিন্তু এই মুহূর্তে অসামান্য একটি বক্তৃতা করেছেন তাপস রায় উত্তর কলকাতায়, বেলেঘাটায়। সেই বক্তৃতাটা গতকাল আপনাদের তুলে দিচ্ছি, শুনুন। এই মানুষটাকে কেন উত্তরের উত্তর হওয়া উচিত তাপস রায়, কেন আমরা বলছি, বক্তৃতাটা শুনলে আপনি জানেন এই বাংলায় প্রার্থিত্ব প্রতিপক্ষ নেই, আর বিজেপি ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ কারা? বিচারপতিরা। তার প্রতিপক্ষ কারা? সাধু সন্ত সন্ন্যাসীরা। রামকৃষ্ণ মিশন আমাদের মনের মণিকোঠায়, ভারত সেবাশ্রম সংঘ আমাদের মনের মণিকোঠায়, ইস্কনের তো লাখো লাখো সদস্যরা। কেন আক্রমণ করতে হয় তাদের? সাধুদের আক্রমণ কেন? আমার সঙ্গে রামকৃষ্ণ মিশনের অত্যন্ত নিবিড় যোগাযোগ, তারা তো ভোটও দেন না, ভোটার লিস্টে নামও তোলেন না। আর কি করে ভাববেন তৃণমূলীরা যে সাধুরা অসাধুদের হয়ে প্রচার করবে বা তাদের কথা বলবে? এটা কখনো হয়? আর আজকে অন্যদিকে ভারতপুরে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির, এটা শুনতে হবে বাংলায়, এটা ভারতবর্ষে শুনতে হবে, এবং তার জন্য তাকে অ্যারেস্ট করা হবে না, শাসক দল তাকে রেপ্রিমেন্ড করবে না, মুখ্যমন্ত্রী তাকে রেপ্রিমেন্ড করবেন না, ভৎসনা করবেন না। কি বলেছেন? মুর্শিদাবাদে আমরা 70%, ওরা 30। এই ভগীরথীর জলে 2 মিনিট সময় লাগবে সকলকে ফেলে দিতে। ও বোধহয় ভুলে গেছে ভারতবর্ষে ওদের শতাংশ কত, আমাদের শতাংশ কত। একথা বলা যায়? আমি যখন রাজাবাজারের 29 নম্বর ওয়ার্ডে প্রচার করছি, কসাই মহল্লায় ঢুকেছি, অর্ধেক হয়ে গেছে, 29 নম্বরে অর্ধেক বাকি, শেষ করেছি। তখন সেখানে একটা আওয়াজ এলো কানে, আমি স্তম্ভিত। এই আওয়াজ তো বাংলায় শুনিনি কখনো, এই আওয়াজ তো এর আগে শুনিনি। আমি 12টা নির্বাচন, এটা আমার 13 নির্বাচন আমি লড়ছি, এর আগে 12টা নির্বাচন লড়েছি। কি বলছে? মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ জামিলের নেতৃত্বে সব নাম দিয়েছি, থানাকে, ডিসিকে এবং সিপিকে লিখেছি ইসিকে। কি বলছেন? মুসলিম মহল্লা মে ঘুষা কিউ? স্তম্ভিত।
দ্বিতীয়বার যখন বলল প্রতিবাদী চরিত্র, ঘুরে দাঁড়ালাম, প্রতিবাদ করলাম। ওইখানে দাঁড়িয়ে ওসি নারকেলডাঙ্গা, ডিসিএসডি এবং সিবিকে ফোন করে বললাম, এগুলো হবে নাকি? বাংলা এইসব হচ্ছে? ভারতবর্ষে এইসব হবে? এইগুলো শুনতে হবে? সাম্প্রদায়িক বীজ কারা ছড়াচ্ছে? কারা ছড়াচ্ছে? কারা সাধু সন্তদের আক্রমণ করছে? বিচার ব্যবস্থাকে, বিচারপতিদের আক্রমণ করছে। আজকে আপনি যদি নজরদারি রাখতেন, আপনি যদি এই চরম চরম গরম গরম গুরু বাতাসা নকুলদানা যদি একটু শাসন করতেন, তাহলে কিন্তু আপনার ওই স্নেহের ভাইটি আজকে তিহার জেলে থাকতো না। আমি আজকে তাই বলে যেতে চাই, অনেকেই অনেক কিছু করেছেন, আমাদের কোনো আপত্তি নেই। পয়সা করেছেন, জমি করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, ফ্ল্যাট করেছেন, ভোগ করুন। বেশি বাড়াবাড়ি করলে পরে সমস্যা হবে, এবং আপনারা জানেন সেই সমস্যাটা কি সমস্যা হবে। সেই সমস্যায় যখন পড়বেন, যাদের প্ররোচনায় এই কাজ করবেন বা আপনারা করাবেন, তারা কিন্তু পোস্ট পোল বা পোল ভায়োলেন্সে পড়বেন, এবং আপনাদের যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন যে আপনাদের বিষয় সম্পত্তি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, নিশ্চয়ই আমাদের কর্মীদের উপর, আমাদের উপর যদি আক্রমণ হয়, আমরা নিশ্চয়ই ছেড়ে কথা বলবো না। এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা চোখ রাখবেন, অন্যায় করবেন। গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক ব্যবস্থা সারা বাংলা জুড়ে দুর্নীতির একটা ঘাঁটি হয়ে গেছে। কোনোদিন শোনা গেছে যে বাংলার বুকে কোনো মন্ত্রী, কোনো এমএলএ, শিক্ষা দপ্তর, শিক্ষার আধিকারিক এবং ভাইস চ্যান্সেলররা সব জেলে? কার আমলে? তারপরে উনি কোন মুখে ছুটে বেড়ান, দৌড়ে বেড়ান এবং ভোট চান মানুষের কাছে? আপনি বাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে একজন। আজকে পার্ক স্ট্রিট ঘটলে, কালিয়াচক, কালিয়াগঞ্জ ঘটলে, কামদুনি ঘটলে, হাঁসখালি ঘটলে, মাই সন্দেশখালি ঘটলে, আপনি বলেন ছোট ঘটনা, গল্প, নাটক। আপনার লজ্জা করে না? বাংলার মায়েরা বোনেরা মিমি নুসরত নয় যে কোথায় কোথায় তারা কিনে দেবে, কখন কাঁদে তারা, কত অত্যাচার হলে, অন্যায় হলে, অবিচার হলে এবং শারীরিক অত্যাচার হলে, শ্লীলতাহানি হলে তবে তারা কাঁদে। আর তাদের ক্রন্দনরত অবস্থা দেখে আপনি এই কথা বলেন? আজও পর্যন্ত একবারের জন্য আপনি সন্দেশখালী গেলেন না, আপনার কোনো মহিলা নেত্রীকেও পাঠালেন না। আপনি কার পাশে দাঁড়ালেন? আপনি দাঁড়ালেন শেখ শাহজাহানের পাশে। 56 দিন তাকে বাংলার পুলিশ আগলে রাখল। শেখ শাহজাহান একটা জলদস্যু, একটা আন্তর্জাতিক র্যাকেট আছে। বাংলাদেশ, সন্দেশখালী, মাঝখানে যে নদী বয়ে যাচ্ছে, এবং আগে সিপিএম এর আমলে মাটি খুঁড়লে পরে কঙ্কাল আর হাড়গোড় পাওয়া যেত। এখন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ি খুঁড়লে পরে সেখানে বন্দুক পাওয়া যাচ্ছে, রিভলভার পাওয়া যাচ্ছে, পিস্তল পাওয়া যাচ্ছে, গোলা বারুদ পাওয়া যাচ্ছে, কার্তুজ পাওয়া যাচ্ছে, কোল্ট পাওয়া যাচ্ছে, যা কলকাতা পুলিশের কাছেও নেই। এর জবাব মানুষ থাকবে না? এই সেই ছিল মানুষ। এই তৃণমূল সরকার চেয়েছিল, এই মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিল মানুষ। তুমি আর নও সে তুমি। আজকে আপনি উত্তর কলকাতায় যদি ভোট চাইতে আসেন কারুর হয়ে, মানুষ দুটো দেখে ভোট দেয়, একটা দল দেখে, একটা প্রার্থী দেখে। আপনি উত্তরের জন্য কি করেছেন যদি এই প্রশ্ন আমি করি? আপনি উত্তর কলকাতার জন্য কি করেছেন? আপনি তো দক্ষিণ কলকাতার দিকে চোখ আপনার। 1 ডজন মন্ত্রী, আর সাধন পান্ডে মারা যাওয়ার পর একটাই শশী পাইয়া মন্ত্রী, আর আপনার ওখানে 1 ডজন। 3 বার মেয়র, একবারও উত্তর কলকাতার ভাগ্যে শিখে ছেড়েনি। কেন উত্তর কলকাতায় কি ফিরহাদের থেকে ভালো যোগ্য প্রার্থী নেই? চেয়ারম্যান 3 বার, সেটাও কি জোটে না উত্তর কলকাতা? আপনি শিল্পমন্ত্রী করেছেন বটে শশীকে, ডক্টর শশী পাজাকে, কিন্তু যখন আপনি লডবহর নিয়ে স্পেনে যান, কত লোকজনকে নিয়ে আপনি স্পেনে গেছিলেন বলুন? সাংবাদিক, বিজনেসম্যান, নিজের লোকজন, সিকিউরিটি পার্সোনেল, মায় আধিকারিক, কিন্তু আপনি শিল্পমন্ত্রীকে সঙ্গে নেন। আপনি মানুষকে অপমান করতে ভালোবাসেন,
মানুষকে আপনার এটা একটা ভাইকারিয়াস প্লেজার আপনি ফিল করেন, এনজয় করেন, আপনার একটা স্যাডিস্টিক অ্যাপ্রোচ আছে। আপনি চিফ সেক্রেটারিকে ধমকে দিচ্ছেন ভিডিওর সামনে, ডিজিকে ধমকে দিচ্ছেন কনস্টেবলের সামনে, এসপি কে ধমকে দিচ্ছেন দারোগার সামনে, হোম সেক্রেটারিকে ধমকে দিচ্ছেন এসডিওর সামনে, আর সেটা দেখানো হচ্ছে টিভির পর্দায়। প্রশাসন থাকে এভাবে? আপনি মন্ত্রীকে ধমকে দিচ্ছেন কেরানির সামনে। প্রশাসন থাকে? প্রশাসনের বাঁধনি থাকে? বাংলার মানুষ এবার আপনাকে চিনে ফেলেছে, জেনে গেছে। আপনি লোককে বলেন অনেক কিছু। আপনি বলুন তো, ইন্ডির নামকরণ আপনি করতে খুব ভালোবাসেন, পারেনও। ইন্ডির নামকরণটা করে তার পিন্ডি চটকে দিলেন কেন? অবস্থানটাকে আপনি থাকেন না কেন? আপনি লোককে বলেন, তৃণমূলী বন্ধুদের বলবো, কতবার হয়েছে ইন্ডিয়া আর ইউপিএ? কতবার হয়েছে কংগ্রেস আর বিজেপি? বিজেপিকে গাল দিচ্ছেন আপনি। বিজেপি যদি না থাকতো এই তৃণমূল আজকে এই জায়গায় আসতে পারতো, আপনি এই জায়গায় আসতে পারতেন। অটল বিহারী বাজপেয়ী সরকারি ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা কি দেয়নি? বিজেপি না থাকলে আপনি এই জায়গায় আসতে পারতেন। আপনি আজও যে রেলের কাজকর্মের কথা বলেন, কার দৌলতে, কাদের আমলে? আপনি যাকে যা খুশি তাই বলে। আমাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে পাচ্ছেন না প্রার্থী। আমার বাড়ি কটা বাড়ি পরে মুখ্যমন্ত্রী মিটিং করে এলেন। আমার বাড়ি 105, মিটিং হলো 123-এ। আপনারা তো জানেন। আশা করেছিলাম যে কিছু রাজনৈতিক এবং নির্বাচনী বক্তব্য পাবো, পাইনি। কিছু মন্ত্রতন্ত্র বলেন, এগুলো সব ভুলভাল। না, সেটাতে আমি যাচ্ছি না, সেটাতে আমি যাচ্ছি না। সে কি ছিল না ছিল, যারা জানার তারা জানে। আমি সেসবে যাচ্ছি। লোক এখন থাকবে কেন? মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে কেন? গুটি কয়েক যারা ধান্দাবাজ, স্বার্থান্বেষী, যাদের স্বার্থ রয়েছে, ধান্দা রয়েছে, যেটা না করলে নয়, যাদের, তারা থাকবে, তারা রয়েছে। তাছাড়া তো আর কারুর থাকার কথা নয়। যদি কেউ সমাজকর্মী হয়, রাজনৈতিক কর্মী হয়, বাংলাকে ভালোবাসে, গণতন্ত্রকে শ্রদ্ধা করে ভালোবাসে, তারা কেন থাকবে তৃণমূলের সঙ্গে? আপনি বলুন। খালি বলছে লক্ষ্মীর ভান্ডার, ভাঁট ফাঁড় রেখেছে। আরে ভাই, লক্ষ্মীর ভান্ডারের কথা বলছো, নিজের ভান্ডারদের কথা বলো। কাউন্সিলরদের ভান্ডার, এমএলএদের ভান্ডার সবাই নয়, এমপিদের ভান্ডার, মন্ত্রীদের ভান্ডার। 500 টাকাটাকে 1000-1200 হয়েছে। হ্যাঁ, আর তাদের তো 500 কোটি, 1000 কোটি, 1200 কোটির নিচে নয়। সেই ভান্ডারের কথা তো বলছেন না। আমি মা বোনেদের উদ্দেশ্যে বলবো, চারণ কবি মুকুন্দ দাস স্বাধীনতা একটা গান গেয়েছিলেন, ছেড়ে দাও রেশমি চুরি বঙ্গনারী, কবু হাতে আর পড়ো না, জাগো গো ও জননী ও ভগিনী, মোহের ঘুমে আর থেকো না। আপনার ভবিষ্যৎটা ভাবুন, আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎটা ভাবুন। সম্ভ্রম আগে, সন্দেশকালীন মা বোনেদের ইজ্জত সম্ভ্রম আগে না আপনার লক্ষ্মীর ভান্ডার হবে? আপনাকে দিয়ে এই লক্ষ্মীর ভান্ডারের মোহগ্রস্ত করে তারা নিজেদের ভান্ডারটাকে কি করেছে ভাবুন একবার। যেখানে হাত দিচ্ছেন, একটা স্লোগান আমি শুনছিলাম, লজ্জা লাগে, বয়স হয়েছে তো, বাচ্চা বাচ্চা ছেলেরা সব স্লোগান দিচ্ছে, বড় বড় নেতাদের ছোট ছোট গার্লফ্রেন্ড। আমি তো অবাক, বড় বড় নেতাদের ছোট ছোট গার্লফ্রেন্ড কি? ওই পার্থ, তার মেয়ের থেকেও ছোট এমন একজন গার্লফ্রেন্ড, যার বাড়িতে কয়েক মন সোনার গয়না আর 50 কোটি টাকা পাওয়া যায়। এর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন? এর জন্য তৃণমূলকে সমর্থন? নিশ্চয়ই নয়। তাই যদি বাংলাকে ভালোবাসে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে, আর এই লুম্পেন লুটেরারা লুট করে বেড়াচ্ছে, এই শেখ শাহজাহান মুক্ত বাংলা যদি করতে চান, জাহাঙ্গীর মুক্ত বাংলা যদি করতে চান, আরবাল মুক্ত বাংলা যদি করতে চান, হুমায়ুন কবির মুক্ত বাংলা যদি করতে চান, উত্তম সর্দার, শিবু হাজরা মুক্ত যদি বাংলাকে করতে চান, বাংলায় যদি শান্ত পরিবেশ করতে চান, বাংলায় শিল্প নেই, চাকরি নেই, পরিযায়ী শ্রমিক, একটা কমিটি হয়েছে জানেন কিছুদিন আগে, গভর্নমেন্ট একটা কমিটি করেছে পরিযায়ী শ্রমিকের। তাহলে বুঝতে পারছেন না পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তাই আমি বলবো যে প্রার্থীকে তো দেখা পান না, প্রার্থী দেখা দেনও না। প্রার্থী 5 বছরে একটা প্রশ্নও কিন্তু উত্তর কলকাতার জন্য করেনি, একটাও। 2, 3, 4 নয়, পার্লামেন্টে একটাও প্রশ্ন করেনি। এমপিদের টাকা 10 বছর খরচা করতে পারিনি। 14 থেকে 19 2 কোটি 41 লক্ষ টাকা, 19 থেকে 24 2 কোটি 79 লক্ষ টাকা। এবং নিন্দুকেরা বলে ও কথা বলবে কি করে, ও
বেলটা কেটে যাওয়ার ভয়তে ও মুখ খোলে না পার্লামেন্টে। একটা সাংসদ নয় জেলে, নয় বেলে, নয় হাসপাতালে। এখনো সে হাঁটতে টাটতে পারে না, ঠিক মতন প্রচার করতে পারছে না গরমে। দুজনই আমার প্রতিপক্ষ। আমার থেকে একজন 12 বছরের বড়, একজন 14 বছরের বড়। ভালো থাকুক, বলে সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, কিন্তু এই শরীর নিয়ে। আর নিজেই তো বেল পেয়েছিলেন সিএ প্যাঙ্ক্রিয়াস, এই সার্টিফিকেট দিয়ে, মানে ক্যান্সার প্যাঙ্ক্রিয়াস। প্যাঙ্ক্রিয়াস আমাদের দেহে সবচেয়ে সেন্সিটিভ অর্গ্যান। আর আমি ইদানিংকালে যা শুনছি আমি বলতে চাই না। সেই অবস্থায় একটা মানুষ কখনো মানুষের পরিষেবা দিতে পারে না। ছোটাছুটি করা, ফিজিক্যাল ওয়ার্ক, ব্রেন ওয়ার্ক, এগুলো করতে গেলে একটা বয়সের দরকার পড়ে। তাই নবীন প্রবীণ প্রশ্ন আমি সবসময় নবীনদের দিকে ছিলাম, নবীনদের দিকে আজও আছি, আগামী দিনেও থাকবো। শুধু নবীনদের কথা নেই পিড়ি, নবপ্রজন্মের কথা বলবো। আমি নবপ্রজন্মকে বলবো, আপনারা সকলে আমাকে সমর্থন করবেন, আমাকে ভোট দেবেন। আমি আপনাদের সকলকে, আবাল বৃদ্ধ বনিতাদের বলছি যে আপনারা 1 জুন আপনার নির্দিষ্ট সময় যখন খুশি তখন গিয়ে, বন্দোবস্ত থাকবে, ডিটেলে বলবে শুভেন্দু অধিকারী আমাদের বাংলার বিরোধী দলনেতা। আর আমি শুধু পুলিশকে দুটো কথা বলে যাব। আমি বহু বছর ধরে আমি পুলিশ ঘাটাঘাটি করছি, জানি। শুধু বলবো, কারুর কথা শুনবেন না, বিবেকের কথা শুনুন। কনসায়েন্স পারমিট যদি না করে সে কাজ করবেন না। উর্দিকে সম্মান দিন প্রথম, তারপরে কাউকে সম্মান দেবেন। আমারও যেমন বাড়িতে আমার আত্মীয় স্বজন পরিবারবর্গ রয়েছে। আমার ছেলে বাইরে থেকে ফোন করে আমায় বলে কিছু, আমার স্ত্রী বলে, আমার মেয়ে বলে, আমার অন্যান্য যারা সাথী রয়েছে তারা বলে। নিশ্চয়ই আপনারা যখন বাড়ি ফিরে যান, আপনারা একটা আদর্শ নিন। এই চাকরিতে যোগ দিয়েছিলেন, চাকরি করেন, কিন্তু কখনোই আপনারা এটা তো ভাবেননি যে এইগুলো করতে হবে, এই কাজগুলো করতে হবে। আমার মন সায় যায় না, কিন্তু দুর্বৃত্তদের সাহায্য করবেন না, দুর্বৃত্তদের, দুষ্কৃতীদের সাহায্য করবেন না। আপনারা গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, সেই কাজটা আপনারা করুন। এবং আপনার বাড়িতে ফিরে গিয়ে যেন বাবা মার কাছে, স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে যেন শুনতে না হয়, এগুলো কি দেখছি টিভিতে আর কি কাগজে পড়ছি, তোমরা এইসব করছো না, এগুলো করো না। মানুষ তোমাদের ওপর নির্ভর করে, তো সুতরাং তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। এই কথা বলে আমি আপনাদের সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আবারও আপনাদের কাছে আমি ভোট ভিক্ষা চেয়ে 1 জুন আপনারা সপরিবার, প্রতিবেশীদের নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে, সকলকে নিয়ে গণতন্ত্রের মন্দিরে গিয়ে আপনারা আপনাদের ভোট দেবেন। সেই ভোট হবে মোদিজির সপক্ষে। যে 400 পারের স্লোগান মোদিজি দিয়েছেন, তার একটা কমল করে আমাকে পাঠান, আমি সেই একটা কমল তুলে দেবো মোদিজির হাতে। আর মোদিজি সেই 400 কমল ভারত মাতার শ্রীচরণে নিবেদন করবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতার জয়, ভারত মাতা কি।